আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে গুজরাট যাচ্ছেন। সেখানে 19,806 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। কেন্দ্রীয় সরকার 2027 সালের জনগণনার প্রথম পর্বে জিজ্ঞাসা করার জন্য 33টি প্রশ্নের একটি তালিকা প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি হয়েছে। ত্রিপুরার আসন্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের আগে 85 বছরের বেশি বয়সী ভোটার এবং ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ঘরে ঘরে ভোট গ্রহণ আজ থেকে শুরু হচ্ছে। দেশ জুড়ে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাবীর জয়ন্তী পালিত হচ্ছে। ইরান দ্রুত সংঘর্ষ বিরতি চুক্তিতে রাজি না হলে সে দেশের শক্তিকেন্দ্র ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলিতে বড় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের শীতল দেবী 2025 বর্ষের প্যারা আর্চার সম্মানে সম্মানিত হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে গুজরাট যাচ্ছেন। সেখানে 19,806 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, সড়ক, পরিবহন ও হাইওয়ে, রেল মন্ত্রকের প্রায় 10,921 কোটি টাকার প্রকল্প। এছাড়াও এই তালিকায় রয়েছে নগর উন্নয়ন, জলসম্পদ ও সরবরাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পর্যটন বিভাগের প্রায় 8,886 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। এছাড়াও গান্ধীনগরে সম্রাট সম্প্রতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সানন্দ ও আহমেদাবাদে সেমিকন প্ল্যান্টেরও উদ্বোধন করবেন তিনি। একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিহার ও কর্ণাটক সফরে রওনা হবেন। সফরের প্রথম দিনে তিনি আজ বিহারের রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল রাষ্ট্রপতি কর্ণাটকের তুমাকুরুর শ্রী সিদ্ধগঙ্গা মঠে ডক্টর শ্রী শ্রী শিবকুমার মহাস্বামীজির 119তম জন্মদিন এবং গুরুবন্দনায় অংশ নেবেন। কেন্দ্রীয় সরকার 2027 সালের জনগণনার প্রথম পর্বে জিজ্ঞাসা করার জন্য 33টি প্রশ্নের একটি তালিকা প্রকাশ করেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ জানান, জনগণনা দুটি পর্বে পরিচালিত হবে। শ্রী নারায়ণ বলেন, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দ্বারা চূড়ান্ত করা সময়সূচি অনুযায়ী প্রথম পর্বটি 1 এপ্রিল থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে পরিচালিত হবে। চলতি বছর 1 এপ্রিল থেকে 31 আগস্ট পর্যন্ত 15 দিন ব্যাপী সেলফ এনুমারেশন পরিচালিত হবে বলে তিনি জানান। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সেলফ এনুমারেশন সম্পন্ন করার পর 30 সেপ্টেম্বর পর্যন্ত 30 দিনব্যাপী বাড়ির তালিকা তৈরির কর্মসূচি পরিচালিত হবে। সেলফ এনুমারেশনের পোর্টালের নির্দেশিকা 16টি ভাষায় লেখা থাকবে। জনগণনার দ্বিতীয় পর্বে জাতিগত গণনা হবে বলে শ্রী নারায়ণ উল্লেখ করেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণের জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর সঙ্গেই শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। মনোনয়ন পর্বের প্রথম দিনে গতকাল মোট 78টি মনোনয়ন জমা পড়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী প্রথম দিনে সর্বাধিক মনোনয়ন জমা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার, মহিষাদল এবং নন্দীগ্রাম কেন্দ্রে। এই 3 কেন্দ্রেই 3টি করে মনোনয়ন জমা পড়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের খড়গপুর কেন্দ্রেও 3টি মনোনয়ন জমা পড়েছে। 6 এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। প্রথম দফায় আগামী 23 এপ্রিল ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল নন্দীগ্রাম কেন্দ্র থেকে তার মনোনয়ন দাখিল করেছেন। হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে প্রার্থীপদ দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দলের নেতা দিলীপ ঘোষ প্রমুখ। দ্বিতীয় দফায় 142টি আসনে নির্বাচন হবে 29 এপ্রিল। এই পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী 2 এপ্রিল। ভোট গণনা 4 মে। তামিলনাড়ুতেও গতকাল নির্বাচনের বিজ্ঞপ্তি জারির প্রথম দিনেই বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। ভিসিকের নেতা ও বর্তমান সাংসদ থোল থিরুমাভালাভান কাট্টুমানার কোইল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপি ওই রাজ্যে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করেনি। এই রাজ্যে প্রার্থীপদ দাখিলের শেষ তারিখ 6 এপ্রিল। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। আগামী 23 এপ্রিল রাজ্যের 234টি আসনেই ভোট গ্রহণ হবে। গণনা 4 মে। ত্রিপুরার আসন্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের আগে 85 বছরের বেশি বয়সী ভোটার এবং ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ঘরে ঘরে ভোট গ্রহণের সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মহকুমা প্রশাসন। মহকুমা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানিয়েছেন, ঘরে ঘরে ভোট গ্রহণ প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে 2 এপ্রিল পর্যন্ত চলবে। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ভোট গ্রহণ চলাকালীন প্রতিটি ভোট গ্রহণ দলের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা থাকবেন। এই প্রক্রিয়াটি পরিচালনার জন্য মোট 8টি দল গঠন করা হয়েছে বলে রিটার্নিং অফিসার জানিয়েছেন।
উল্লেখ্য, ধর্মনগর বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে 9ই এপ্রিল, গণনা 4 মে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে বাম চরমপন্থা প্রভাবিত অঞ্চলগুলি উন্নয়নের মুখ দেখছে। যারাই হাতে অস্ত্র তুলে দেবে, কঠোরভাবে সরকার তাদের মোকাবিলা করবে বলে শ্রী শাহ জানান। লোকসভায় গতকাল সংবিধানের 193 বিধির আওতায় বাম চরমপন্থা থেকে দেশকে মুক্ত করার প্রচেষ্টা নিয়ে আলোচনায় অংশ নেন তিনি। শ্রী শাহ বলেন, 12টি রাজ্যে মাওবাদী কার্যকলাপের জেরে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল। 20,000 মানুষ প্রাণ হারিয়েছিলেন। 12 কোটি মানুষ দীর্ঘদিন উন্নয়নের কোনো সুবিধা না পাওয়ায় চরম অসুবিধার মধ্যে দিন কাটিয়েছে। 2014 সালের পর মাওবাদী মুক্ত দেশ গঠনে নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে 596টি নতুন থানা তৈরির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 2024 থেকে 2026 মার্চ পর্যন্ত 700-র বেশি মাওবাদী নিরাপত্তা বাহিনীর অভিযানে মারা পড়েছে। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে নকশালপন্থা নির্মূল হওয়ার পথে। आज बस्तर से नक्सलवाद लगभग समाप्त हो चुका है। हर गांव में एक स्कूल बनाने की मुहिम चली। बस्तर के अंदर हर गांव में राशन की दुकान खोलने की मुहिम चली। हर तहसील पंचायत में पीएससी सीएससी बने, इनके आधार कार्ड बने, राशन कार्ड बने, 5 किलो अनाज मिल रहा है। लाल आतंक का परछाई वहां पड़ा था, इसलिए विकास नहीं पहुंचा था। आज परछाई हट गई है और बस्तर विकसित हो रहा है। मान्यवर, আজকের প্রসঙ্গের এবারের বিষয়, গ্রামীণ যুবকদের নতুন আয়ের উৎস হয়ে উঠেছে উন্নত জাতের মুরগি পালন। এই নিয়ে হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি সম্প্রসারণ বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সৈকত সাহার সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশ জুড়ে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাবীর জয়ন্তী পালিত হচ্ছে। শেষ জৈন তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মজয়ন্তীতে জৈন মন্দিরগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবে বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ এবং শোভাযাত্রার আয়োজন করা হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাবীর জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। অহিংসা, সত্য, অস্তেয় অর্থাৎ চুরি না করা, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ বা অনাসক্তি মহাবীরের এই 5টি আদর্শ অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইরান দ্রুত সংঘর্ষ বিরোধী চুক্তিতে রাজি না হলে সেদেশের শক্তিকেন্দ্র ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলিতে বড় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রয়োজনে ইরানের খার্ক দ্বীপের জ্বালানি রফতানি হাবের দখল নিতে পারে মার্কিন সেনা। পাল্টা ইরানও হুমকি দিয়েছে, তাদের ভূখণ্ড দখলের চেষ্টা হলে পারস্য উপসাগরে বিস্ফোরক বিছিয়ে দেওয়া হবে। এরই মাঝে ইরানের লাগাতার হামলা বজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের একটি তৈল শোধনাগার। কুয়েতের একটি জল ও বিদ্যুৎ কেন্দ্রেও হামলা চালিয়েছে ইরান। ইরানের উপর হামলায় ব্যবহৃত হওয়া মার্কিন বিমানগুলির জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে স্পেন। যৌথভাবে ব্যবহৃত সেনা ঘাঁটিগুলিও আমেরিকা আর ব্যবহার করতে পারবে না বলে এর আগে জানিয়েছিল। নতুন নির্দেশে সেই পরিধি আরও বাড়ল। এর ফলে মধ্যপ্রাচ্যে যাওয়ার জন্য মার্কিন সামরিক বিমানগুলি আর স্পেনের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না। আইপিএল ক্রিকেটে পাঞ্জাবের যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংস গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। অন্যদিকে গতকাল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। ছত্তিশগড়ে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের 7ম দিনে আজ একাধিক খেলা রয়েছে। তীরন্দাজি এবং ফুটবলের ম্যাচগুলি হবে রায়পুরে, সরগুজাই হবে কুস্তির খেলাগুলি। 17টি সোনা ও 6টি রৌপ্য পদক জিতে পদক তালিকায় বর্তমানে শীর্ষে রয়েছে কর্ণাটক, দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা, তৃতীয় স্থানে অরুণাচল প্রদেশ। ভারতের শীতল দেবী 2025 বর্ষের প্যারা আর্চার শিরোপায় সম্মানিত হয়েছেন। ওয়ার্ল্ড আর্চারির তরফে এই ঘোষণা করা হয়েছে। জম্মু কাশ্মীরের 19 বছর বয়সী এই ক্রীড়াবিদ সম্প্রতি বিশ্ব প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেছেন। এবার তার মুকুটে যুক্ত হল নয়া পালক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে গুজরাট যাচ্ছেন। কেন্দ্রীয় সরকার 2027 সালের জনগণনার প্রথম পর্বে জিজ্ঞাসা করার জন্য 33টি প্রশ্নের একটি তালিকা প্রকাশ করেছে। দেশ জুড়ে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাবীর জয়ন্তী পালিত হচ্ছে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।